একটা সময় ছিল যখন রাউজানের মাটি ভরে উঠত সংকীর্তনের ধ্বনিতে, রাধাকৃষ্ণের রাসলীলায় আলোকিত হতো এক রাজপ্রাসাদ সদৃশ্য জমিদার বাড়ি। সময়টা প্রায় 250 বছর আগের। এখনকার রাউজান তখন এক গর্বিত হিন্দু জমিদার বংশের আবাসভূমি ছিল। আর ঠিক সেখানে গড়ে ওঠে এক অনন্য স্থাপত্য, রামধন ভবন। এই ভবনটি কেবল ইট পাথরের নির্মাণ নয়, এর প্রতিটি দরজা, প্রতিটি করিডোর, প্রতিটি নিঃশ্বাসে জুড়ে রয়েছে সনাতন ধর্মের ঐতিহ্য, ভক্তির গন্ধ আর আধ্যাত্মিক শক্তির স্পন্দন। আজ আমরা পা রাখবো সেই ইতিহাসের প্রবেশপথে, যেখানে এখনো দাঁড়িয়ে আছে রাধাকৃষ্ণের প্রাচীন মন্দির, যেখানে এখনো প্রজ্বলিত হয় শিবের পূজার দ্বীপ, আর কল্পনায় বাজে রাসলীলার মৃদু মৃদু বাঁশির সুর। চলুন সময়ের পর্দা সরিয়ে আমরা চলে যাই 250 বছর আগের রাউজানে। জানি এই যাত্রা শুধু ইতিহাস জানার নয়, এটি এক ভক্তিপূর্ণ অনুভূতির উপলব্ধি। রাউজানের ডাবুয়া গ্রামে প্রায় 250 বছর আগে জন্ম নেয় এক ঐতিহাসিক জমিদার বংশ, ধর বংশ। এই বংশের সূচনা করেন দুই সহোদর ভাই, রামধন ধর ও রামগতিধর। তারা ছিলেন ধর্মপ্রাণ হিন্দু, সমাজসেবায় নিবেদিত প্রাণ এবং সনাতন সংস্কৃতির ধারক। তাদের জমিদারির মূল কেন্দ্র ছিল রামধন ভবন, যা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। রামধন ও রামগতিধর জমিদার পরিচালনার পাশাপাশি সমাজের উন্নয়নে নানান অবদান রাখেন। তারা প্রতিষ্ঠা করেন রাধাকৃষ্ণ মন্দির, শিব মন্দির, আনন্দমহল, নাচকানা এবং কাচারিঘর। তাছাড়া ডাবুয়া জগন্নাথ হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, চিকদাই পুলিশ ফাঁড়ি এবং রাউজান RRSC উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাদের পৃষ্ঠপোষকতায় রাউজান অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় চেতনার বিকাশ ঘটে সর্বপ্রথম। জমিদার রামধনের পুত্র কেশবচন্দ্র ধর জমিদারের শেষ উত্তরাধিকার ছিলেন। তিনি 1955 সালে 6 জুন মৃত্যুবরণ করেন, যা জমিদারি প্রথা বিলুপ্তির 2 বছর আগে। কেশবচন্দ্রের মৃত্যুর পর জমিদারি প্রথার অবসান ঘটে। বর্তমানে কেশবচন্দ্রের কন্যা ছবিধর তার পরিবার নিয়ে রামধন ভবনে বসবাস করছেন। এই জমিদার বংশের অন্যান্য সদস্যরা চট্টগ্রাম, ঢাকা এবং ভারতে বসবাস করছেন। বিশেষ কোনো অনুষ্ঠান হলে তারা এই বাড়িতে মিলিত হন। স্থানীয়দের কাছে এই বাড়িটি ধরের বাড়ি নামেও পরিচিত। রামধর ছিল একজন হিন্দু জমিদার, কিন্তু শুধুই ধনী নয়, ছিলেন এক মহান ধর্মপ্রাণ ব্যক্তি। তার হৃদয়ে ছিল ভগবানের প্রতি অপার প্রেম, মানুষের জন্য ছিল দায়িত্ববোধ, আর সংস্কৃতির জন্য ছিল অপরিসীম ভালোবাসা। তিনি চেয়েছিলেন এমন একটি স্থান গড়তে যেখানে শ্রীকৃষ্ণের ভক্তি, শিবের আরাধনা আর শিক্ষার আলো একসঙ্গে জ্বলবে চিরকাল। এভাবে জন্ম নেয় রামধন ভবন 250 বছর আগে। সেই সময় ভবনটি ছিল রাউজানের প্রাণ কেন্দ্র। এখানে প্রতিদিন চলত গীতা পাঠ, নাম সংকীর্তন, সন্ধ্যা আরতি আর শ্রীমূর্তির পূজা। ভবনের ভেতরে তিনি প্রতিষ্ঠা করেন একটি রাধাকৃষ্ণের মন্দির, যেখানে ভগবানের প্রেমলীলা হয়ে ওঠে জীবন্ত। পাশে একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী শিব মন্দির, যেখানে প্রহ্লাদের মতো ভক্তেরা তপস্যায় মগ্ন থাকত। শুধু ধর্ম নয়, ভবনে ছিল পাঠাগার, কীর্তন মণ্ডপ, সভাকক্ষ, যেখানে স্থানীয় হিন্দু সমাজ আলোচনা করত সমাজ ও সংস্কৃতির অগ্রগতির জন্য। রামধন ভবন হয়ে উঠেছিল এক আধ্যাত্মিক আশ্রমের মতো, যেখানে যোগের পর যোগ মানুষ শুধু আশ্রয় পায়নি, পেয়েছে আত্মজ্ঞান আর ভক্তির অনুপ্রেরণা। রামধন ভবনের প্রাচীন স্থাপত্যের মাঝে এক নিবিড় পবিত্র আবেশে দাঁড়িয়ে আছে একটি ছোট কিন্তু অতি শক্তিশালী একটি শিব মন্দির, যে নীরবে রক্ষা করছে এই জমিদার বাড়ির আধ্যাত্মিক আত্মা। মন্দিরটির গায়ে বয়সের ছাপ স্পষ্ট, পাথরে পাথরে জমেছে শতবর্ষের ধুলুকণা, অথচ তাতেই যেন ক্ষুদিত রয়েছে ভক্তির চিরন্তন ইতিহাস। এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন মহাদেব, অত্যন্ত প্রাচীন একটি শিবলিঙ্গ, যেটিকে ঘিরে জমিদার পরিবার নিয়মিত শিব পূজা করতেন। প্রতি শিবরাত্রি ও প্রতি সোমবার এখানে ধূপ দ্বীপে অনুষ্ঠিত হতো বিশেষ পূজা ও ভজন। পূজারত জমিদারের মুখে সেই সময় ভেসে উঠত এক অপার্থিব শান্তি, যেন স্বয়ং শিব এই স্থানে বিরাজ করছেন। এই মন্দিরের ঠিক সামনে একটি ক্ষুদ্র পুকুর ছিল, যার জল ব্যবহার হতো অভিষেকের জন্য। চারপাশে ছিল বেলগাছ, তুলসী বেদি আর শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশ। বর্তমানে হয়তো সেই জলস নেই, কিন্তু মন্দিরটি নিঃশব্দ প্রাচীর আজও বলে এখানে একসময় কালের রাজা নয়, ভক্তির রাজা শিব বিরাজ করতেন। রামধন ভবনের অলিন্দ পেরিয়ে একটু ভিতরে গেলে হঠাৎ করে যেন হৃদয়ে ভেসে ওঠে এক অপার্থিব সুর, মৃদু বাঁশির ঝংকার, আর সেই সুরে মিশে থাকা
প্রেম ও ভক্তির চিরন্তন আবাহন। ঠিক সেই অনুভবের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি অনন্য রত্ন, রাধাকৃষ্ণের প্রাচীন মন্দির। মন্দিরের অভ্যন্তরে প্রতিষ্ঠিত আছে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি, যাদের চোখের চাহনিতে আজও যেন জ্যোতির্ময় প্রেম ঝরে পড়ছে। প্রতিদিন ভোরবেলা এখানে ধূপদীপ জ্বলে উঠত, গাওয়া হতো মঙ্গলচরণ, আর সন্ধ্যায় বাজত ঘণ্টা, কাসর আর শঙ্খ। রাসলীলায় এলে এই মন্দির হয়ে উঠত এক জীবন্ত বৃন্দাবন। আলো, গান আর গোপীবল্লভের লীলায় মোহিত হতো গোটা জমিদার বাড়ি। আজ হয়তো জনসমাগম নেই, কিন্তু এই মন্দিরের প্রতিটি ইট যেন মুখর আজও রাধে রাধে ধ্বনিতে। এটি শুধু ধর্ম নয়, এটি স্মৃতি, এটি ঐতিহ্য, এটি এক অপূর্ব ভক্তিপ্রেমের নিদর্শন। জমিদার বাড়ির পেছনে অবস্থিত বিশাল পুকুরটি ছিল এই রাজপ্রাসাদের এক শান্ত আধ্যাত্মিক হৃদয়। আর সেই পুকুরঘাট, যা স্থানীয়রা আজও জমিদার ঘাট নামে চেনে, তা ছিল একসময় জমিদার পরিবারের পুজো পার্বণ, স্নান ও ধর্মীয় আচরণের প্রধান কেন্দ্র। ঘাটের সিঁড়িতে বসেই দেবতার অর্চনা পূর্বে জলস্নান সারতেন জমিদার ও পরিবারের সদস্যরা। প্রতিটি শারদীয় উৎসব, শিবরাত্রি বা রাসলীলার আগে এখান থেকে সংগ্রহ করা হতো পুজোর জন্য পবিত্র জল। ঘাটের পুরনো পাথরগুলোই এখনও যেন জমে আছে সেই সময়ের চরণধ্বনি, শঙ্খধ্বনি আর আরতির গন্ধ। আজ হয়তো সেই জলুস নেই, কিন্তু এই পুকুর ও ঘাট এখনও নীরব বহন করে যাচ্ছে জমিদারিকালের অপার স্মৃতি, যা শুধু ইতিহাস নয়, আমাদের বিশ্বাসেরও এক অমূল্য নিদর্শন। রামধন জমিদার বাড়ির কেন্দ্রস্থলে আছে একটি উন্মুক্ত চত্বর, নির্মিত হয়েছিল যেন এক নাট মন্দিরের মতো, যেখানে মিলিত হতো ধর্ম, সংস্কৃতি আর মানুষের আবেগ। এই স্থানে প্রতি বছর পালিত হতো কালী পূজা, দুর্গোৎসব, সরস্বতী পূজা। ধর্মীয় অনুষ্ঠান মানে এখানে ছিল প্রাণের উচ্ছ্বাস। চারপাশে সাজানো হতো প্যান্ডেল, মঞ্চ, প্রদীপ আর বাজত ঢাকঢোল ও শঙ্খ। শুধু পূজাই নয়, এখানে হতো নাটক, যাত্রাপালা, গানের আসর। এক কথায় জমিদার বাড়ির এই অংশ ছিল ধর্মীয় ও সংস্কৃতি জীবনের কেন্দ্রবিন্দু। আজ হয়তো সেই সব আয়োজন নেই, কিন্তু সেই চত্বরে দাঁড়ালে এখনও কানে বাজে সেই সব দিনের উচ্ছ্বাস, আর মন যেন ফিরে যায় অতীতের উৎসবমুখর সেই সময়ে। রামধন জমিদার বাড়ি আমাদের স্মরণ করিয়ে দেয়, একসময় বাংলার জমিদাররা শুধু শাসকই ছিলেন না, ছিলেন ধর্মানুরাগী, সংস্কৃতির ধারক ও বাহক। তাদের জীবনের প্রতিটি ধাপে মিশেছিল ভক্তি, উৎসব আর ঐতিহ্যের গৌরবময় ছাপ। আজ সেই রাজকীয়তা না থাকলেও ভবনের প্রতিটি ইট, প্রতিটি মন্দির এখনও কানে কানে বলে যায়, এ ছিল এক সময়ের সনাতন জীবনের গর্ব। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি সেই হারিয়ে যাওয়া ইতিহাস, ভক্তির নিদর্শন এবং আমাদের ঐতিহ্যকে আপনাদের সামনে তুলে ধরতে। যদি এই যাত্রা আপনাদের হৃদয় ছুঁয়ে স্পর্শ করে থাকে, তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ সামনে আসছে আরও সনাতন ধর্মীয় স্থান, মন্দির এবং সংস্কৃতির গল্প। চলুন আমরা জেনে নিই কীভাবে যাবেন রামধন জমিদার বাড়িতে। রামধন জমিদার বাড়ি অবস্থিত চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে। চট্টগ্রাম শহর থেকে ব্যক্তিগত গাড়ি, সিএনজি বা লোকাল বাসে রাউজান পৌঁছানো যায় খুব সহজেই। চট্টগ্রাম শহর থেকে প্রথমে যেতে হবে রাউজান সদর। সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। রাউজান থেকে ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া জগন্নাথ হাটে যেতে হবে, যা কাছাকাছি অবস্থানে। জগন্নাথ হাট থেকে লোকজনকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে ধরের বাড়ি নামে পরিচিত রামধন জমিদার বাড়ির পথ। ছোট একটি রাস্তা গেটের দিকে নিয়ে যাবে, যেখান থেকে প্রবেশ করলে আপনি পৌঁছে যাবেন সেই ঐতিহাসিক ও ধর্মীয় মহত্বপূর্ণ স্থানে।